5G প্রযুক্তির যুগে প্রবেশের অপেক্ষায় বাংলাদেশ। রাজধানীর 6টি এলাকায় চালু আছে। বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে চলছে বাংলাদেশ। আইটিতে রপ্তানির লক্ষ্য $5 বিলিয়ন। উত্তর আগারগাঁও রুটে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল আজ, যাত্রী চড়বে আগামী বছর। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাকচ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব। চলতি বছর বিশ্বে প্রায় 4,500 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, সমন্বিত পদক্ষেপের তাগিদ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর 6 এলাকায় পরীক্ষামূলকভাবে 5G সেবা চালু হচ্ছে আজ। এতে ইন্টারনেটে গতি পাওয়া যাবে 20 Gbps। দেশের 5Gর মোট ব্যান্ড উইথ 460 মেগাহার্জ। এর মধ্যে 60 মেগাহার্জ টেলিটক ব্যবহার করবে বলেও জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এছাড়া ব্রডব্যান্ডের মতো মোবাইল ডেটার দামও বেঁধে দেওয়া হবে। রোববার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি 32 নম্বর, সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় টেলিটক উদ্বোধন করছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G। শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান, পরে ঢাকার 200টি গুরুত্বপূর্ণ স্থানে এর সেবা চালু হবে। 2022 সালের মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি 3টি মোবাইল অপারেটর এ প্রযুক্তি চালু করবে বলে জানান মন্ত্রী। এছাড়া গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, বিশেষ করে ইপিজেডগুলোতে এ সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে টেলিটক ও বিটিসিএল। 5Gর প্রথম স্ট্যান্ডার্ড, এটাও সেকেন্ড স্ট্যান্ডার্ডের জন্য কাজ হচ্ছে। 22-এ হয়তো সেকেন্ড স্ট্যান্ডার্ডটা রিলিজ হবে, আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডটা ফলো করব। আমি আপনাকে একটি কথা বলতে পারি সবার জন্য, বাংলাদেশ কোনো প্রযুক্তিতে আর পিছিয়ে থাকবে না। এটা 5G, 6G, 7G যাই আসুক, কোনোটার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়া থাকবে না। আপনি বুঝতে পারছেন যে আমরা নবম দেশ হিসেবে 5Gর যুগে প্রবেশ করতে পারছি, আমার তো বুকটা ভরে যায়। মন্ত্রী আরও জানান, ব্রডব্যান্ডের মতো মোবাইল ফোনের ইন্টারনেটের দামও বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মেয়াদ শেষের পর আগের কেনা মোবাইল ডেটা যাতে বাতিল না হয়, সে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে শিগগিরই। টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 460 মেগাহার্টজ। তার মধ্যে টেলিটক এখন ব্যবহার করছে 60 মেগাহার্টজ। টেলিটকের ব্যান্ডউইথের জন্য আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয় সদয় হয়ে বলেছেন যে তারা ব্যবহার করুক, এই মুহূর্তে কোনো পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। অতএব টেলিটক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ, সেটিই ব্যবহার করছে। বাকি যেটা আছে সেটা আমরা মার্চ মাসে নির্ধারিত একটা দিনে নিয়ম মাফিক যে নিলামের ব্যবস্থা থাকে তার মাধ্যমে আমরা নিলাম করব। পাশাপাশি দেশে তৈরি মোবাইল ফোন সেট কম দামে গ্রাহকের কাছে পৌঁছাতে কোম্পানিগুলোকে একটি কাঠামোয় আনা হবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতবুনিয়া থেকে মহাকাশে বিচরণের সূচনা। বঙ্গবন্ধুর দেখানো পথে স্বাধীনতার 50 বছরে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তি আবিষ্কারের সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ভালোভাবে নিতে পেরেছে বাংলাদেশের মানুষ। আইটি খাতে তাই রপ্তানির লক্ষ্য $5 বিলিয়ন। যুদ্ধ বিধ্বস্ত দেশে বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে 1973 সালে বিশ্ব টেলিযোগাযোগ সংস্থার সদস্য পদ নিয়ে বিশ্ব সংযুক্তির সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 14 জুন বেতবুনিয়া ভূ উপগ্রহ স্থাপনের মাধ্যমে সংযুক্তির পথ আরও সহজ করেন তিনি। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই 2008 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে স্বাধীনতার 50 বছরে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, পুরোটাই বাস্তব। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ। জনাব সজীব ওয়াজেদ জয় ভাই তিনি 4টা পিলারকে এটা বাস্তবায়নের জন্য
এই রূপকল্পকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য একটা দিক নির্দেশনা দিলেন। বিশ্ব প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে এরই মধ্যে মহাকাশে বিচরণ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আর বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে বিচরণের অপেক্ষায়। দেশ জুড়ে প্রযুক্তির জাল ছড়িয়ে দিতে তৈরি করা হচ্ছে ৩৯টি হাইটেক পার্ক, যেখানে বিনিয়োগ করছে টেক জায়ান্ট নোকিয়া সহ বিশ্বের নামকরা ১২০টি প্রতিষ্ঠান। শেখ কামাল ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে দক্ষ করা হচ্ছে তরুণদের। ইন্টারনেট সেবায় 4G ছাড়িয়ে 5G বিচরণের অপেক্ষায় দেশ। দুর্গম এলাকাতেও পৌঁছে দেওয়া হয়েছে ডিজিটাল সেবা। শেখ কামাল আইটি ট্রেনিং ইনোভেশন সেন্টার হচ্ছে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সাথে সাথে আমাদের ইউনিয়ন ভিত্তিক যে সেন্টারগুলোকে ফাইবার অপটিক্যাল কেবলে যুক্ত করার ফলে আরও অনেক ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন আমাদের সামনের টার্গেট সারা বাংলাদেশের একেবারে জেলা উপজেলা পর্যন্ত আমরা ৩৯টা হাইটেক পার্ক নির্মাণ কাজ আমরা শুরু করেছি। তলাবিহীন ঝুরির দেশ এখন ডিজিটাল দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার সাহস দেখায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাই শেখ হাসিনার নেতৃত্বে মিলেছে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। আর ২০৪১ সালে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করা হবে আর চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ঢাকায় দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী বক্তব্যে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ডিজিটালের পর এবার উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে হয়ে গেল চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন। শনিবার এতে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যদি প্রযুক্তি সহজলভ্য, সহজে হস্তান্তরযোগ্য। এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়েছে সরকার। তাই চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশ প্রস্তুত আছে। 100 বছর পর পর শিল্পক্ষেত্রে বিভিন্ন বিবর্তন দেখা দেয়, কিন্তু এই বিবর্তনের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে ইতিমধ্যে অতিক্রম হয়েছে। এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে উপস্থিত, সেটা লক্ষ্য রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। উন্নত দেশগুলোর প্রতি সবার জন্য প্রযুক্তি উন্মুক্তের আহ্বান জানিয়ে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহারে মানুষকে উৎসাহিত করি, অবকাঠামো গড়ে তোলা, বিধিমালা প্রণয়ন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ নাগরিক সৃষ্টির ক্ষেত্রে আমরা মনোনিবেশ করি। আর এক্ষেত্রে আমাকে সবসময় পরামর্শ দেয়, সহযোগিতা করে আমার ছেলে সজীব ওয়াজেদ। আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান আইটি পার্কগুলোতে বিনিয়োগ করছে, তাই আগামীতে আইসিটি ও সফটওয়্যার রপ্তানি খাতে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা এসেছে বলেই দেশে আজ এত শিল্পপতি হয়েছে। এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে দেশ। হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবের 11তম দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতা মাতিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। বিজয়ের 50 বছর উপলক্ষে হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবের 11তম দিনের অনুষ্ঠান ছিল চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনা। নীরব, মিম, তমা মির্জা সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনা মাতিয়ে রাখে দর্শকদের। 11তম দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, স্বাধীনতা না এলে এমনভাবে অনুষ্ঠান করতে পারত না বাঙালিরা। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তুলে ধরেন তিনি। আজকে যেটা কক্সবাজার পর্যটন কেন্দ্র, সেইটা বঙ্গবন্ধু কমার্স মিনিস্টার হিসেবে
57 সালে এই কক্সবাজার পর্যটন কেন্দ্র সেদিন বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। পাকিস্তানের যে বিরুদ্ধে শুধু আন্দোলন সংগ্রামী শুধু বঙ্গবন্ধু করেন নাই, যখনই সুযোগ পেয়েছেন কাজ করে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছেন বাঙালিরা কাজ করতে পারে, বাঙালিরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে। আমির হোসেন আমু আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। 50 বছরে এই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায়। তার কারণ এই সময় যদি এরা ক্ষমতায় না থাকতো তাহলে এইভাবে বাংলার মানুষের কাছে শুধু নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এই বঙ্গবন্ধু জন্মবার্ষিকী আজকে যৌথভাবে ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বে যে পালিত হচ্ছে, এটা হতো না। অনুষ্ঠানের শেষ দিকে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কণা, মেহরিন ও হৃদয় খান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করবে আজ বেলা 11টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন। তবে মেট্রো রেলের এই অংশে যাত্রী পরিবহন শুরু হবে আগামী বছর ডিসেম্বরে। এর আগে গত 29 আগস্ট প্রথমবারের মতো 6টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর 12 নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে মেট্রো রেল। এরপর থেকে নিয়মিত পরীক্ষামূলক যাত্রা চলছে। পরীক্ষামূলক চলাচলে যাত্রী পরিবহন করা হচ্ছে না। আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ 2308 জন যাত্রী চড়তে পারবে। এই ট্রেন পুরোপুরি বিদ্যুৎ চালিত। পুলিশের আইজি ও র্যাবের ডিজি সহ 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদিকে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। র্যাবের সাবেক প্রধান ও বর্তমান পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তারা সহ 7 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত হয়। এছাড়া কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজে এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না, এবং যারা এই সমস্ত ঘটনার পিছনে আপনার সবগুলি যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে আমাদের বিগত দিনে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে অযৌক্তিক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, এতে দুই দেশের সম্পর্কের প্রভাব পড়বে কিনা তা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। এটা খুবই দুঃখজনক, এবং তাদের কারণটা হচ্ছে যে কিছু কিছু এনজিও আর কিছু হিউম্যান রাইটস গ্রুপ ওদের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল মিলারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত কিছু জানেন না বলে জানিয়েছেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার অভিযোগ, কিছু এনজিও এবং ব্যক্তি বিশেষ বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এনজিও এবং কিছু ব্যক্তিবিশেষ যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবস্থান করছে, তারা ক্রমাগতভাবে ভুল তথ্য তাদের কাছে প্রদান করে, এবং যারা এই ভুল তথ্যগুলো প্রদান করে তারাই এই খবরটি চাউর করেছে, তারাই এতে উল্লাস প্রকাশ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর 7 শীর্ষ কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি র্যাব এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে দাবি করেছেন সংস্থাটির মুখপাত্র। আনুষ্ঠানিকভাবে জানার পর পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র খন্দকার আল মঈন জানান, প্রতিটি ঘটনায় নিজের আত্মরক্ষায় গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের পর সঠিক কারণও তদন্ত হয়। যদি কারো অবহেলা থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি দাবি করেন, বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত র্যাবের 1000 সদস্যের অঙ্গহানি ও 28 জন গুলি বিনিময়কালে নিহত হয়েছে। মানবাধিকারের বিষয়টি সবসময় মেনে চলা হয় বলেও দাবি র্যাবের। আমাদের যে বিভিন্ন সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে,
সেখানেও একটি নির্বাহী তদন্ত হয় নিরপেক্ষ বডির মাধ্যমে, পরবর্তীতে নির্বাহী তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বডি তদন্তের মাধ্যমেই কিন্তু সেটা যথাযথ যাচাই বাছাই করা হয় যে এই গুলি বিনিময় যথাযথ ছিল কিনা। আপনারা যেগুলো বলছেন এটা আমরা এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে শুনেছি, অফিসিয়ালি আমরা কোনো পত্র এখনো পাইনি। অফিসিয়ালি যখন আমরা কোনো পত্র পাব তখন নিশ্চয়ই সেটা নিরীক্ষান্তে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দেশে প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 সদস্যের দেহে ওমিক্রন শনাক্ত হয়। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বের 62 দেশে ছড়িয়েছে ওমিক্রন। প্রতিদিন বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা। এবার বাংলাদেশেও শনাক্ত করোনার এই নতুন ধরন। সম্প্রতি জিম্বাবুয়ে থেকে ফিরেছেন নারী ক্রিকেট দলের সদস্যরা। তাদেরকে একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। সবার করোনা পরীক্ষায় 2 জনের পজিটিভ আসে। তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে জেনোম সিকোয়েন্স করে IEDCR। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আক্রান্তদের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, তবে তাদের কোনো ধরনের শারীরিক জটিলতা নেই। পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই এবং আমরা তাদেরকে ওখানে স্ট্রিক্টলি থাকার জন্য ব্যবস্থা নিয়েছি, রাখার জন্য ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমরা যে অন্যান্য যারা সংস্পর্শে এসেছিল তাদের টেস্ট করারও ব্যবস্থা আমরা নিয়েছি। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে IEDCR। বিমানবন্দর সহ সকল বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আমাদেরকে এখন সতর্ক হতে হবে। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার, আমরা আগেও করেছি, এখন আরও সজাগ হতে হবে। বর্ডারও আমরা আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমরা করেছি, জোরদার করেছি এবং আফ্রিকা থেকে যারা আসবে তাদের তো ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন আমরা 14 দিন রেখেছি। অনেক বেশি সংক্রামক হলেও ওমিক্রনে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো দেশেই মৃত্যুর খবর পাওয়া যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীর 2 বছর 8 মাস বয়সী শিশু লাবিবা লামিজা, তাদের মেরুদণ্ডের নিচের অংশ জোড়া লাগানো। করোনার কারণে এতদিন অস্ত্রোপচার হয়নি। সোমবার করবেন ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা। খরচও বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসি খুশি আর চঞ্চল লাবিবা লামিজা, জন্মের পর থেকেই জোড়া লাগানো। এছাড়া আর কোনো সংকট নেই তাদের। 2019 সালের 15 এপ্রিল রংপুর মেডিকেলে জন্ম তাদের। জোড়া শিশু হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। করোনার কারণে দেরি হলেও লাবিবা লামিজাকে আলাদা করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল। সোমবার অস্ত্রোপচারে অংশ নেবেন 9 বিভাগের 35 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সেপারেশন করা মানে যথেষ্ট না। সেপারেশন করার পর তাদের ওন্ড কভার, ক্ষতটাকে স্কিন দিয়ে সুন্দরভাবে কভার করা এবং পরিপূর্ণ জীবনযাপন যেন তারা করতে পারে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসাবে, সেটাই আমাদের লক্ষ্য। দেশে এ পর্যন্ত 16টি জোড়া শিশুর অপারেশন হয়েছে, সফল হয়েছে সবশেষ 2টি। অনেক ঝুঁকি থাকলেও লাবিবা লামিজার অস্ত্রোপচারও সফল হবে আশা করছেন চিকিৎসকেরা। এবং আরো চ্যালেঞ্জ বলছেন যে প্রজনন অঙ্গ এবং পায়খানা রাস্তা সেই জায়গাতে হতে, সুতরাং এগুলা করতে কিন্তু আমাদের স্যাররা অভ্যস্ত। সুতরাং এই ব্যাপারে কোনো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। হোপফুলি অন্যান্য কেসের চেয়ে এখানে সাকসেসফুল স্টোরিটা আমরা আরো ভালোভাবেই দেখতে পাবো। লাবিবা লামিজার বাড়ি নীলফামারীর জলঢাকায়। বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 মেয়ে জেসমিন ও লাইকাকে রেখে আগামী সপ্তাহে একাই দেশে ফিরছেন জাপানি নারী নাকানো এরিকো। সঙ্গে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে রেখে যাওয়া মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আর বেদনা। তার ধারণা, বাবার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্তকে একদিন ভুল মনে করবেন তারা। 11 বছরের জেসমিন আর 9 বছরের লাইকা, 2 মেয়েকে জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে এসেছিলেন জাপানি মা নাকানো এরিকো। গেছেন আদালতে, তবে রায় পক্ষে না আসায় একাই ফিরতে হচ্ছে দেশে। বছরে 3 বার এসে দেখে যেতে পারবেন মেয়েদের।
মেয়েদের জন্মের পর থেকেই তাদের সব কাজ করেছেন নিজ হাতে। বয়স কম বলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আছে উদ্বেগ। আমি ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা এখনো অনেক ছোট। কদিন পর তারা কৈশোরে পড়বে। তাদের শরীর মনে পরিবর্তন আসবে। মা ছাড়া ঠিকমতো শিশু বড় হতে পারে না। পেশায় চিকিৎসক এই জাপানি নারীর আরও শঙ্কা, বড় হয়ে বাবার সঙ্গে থেকে যাওয়াকে ভুল মনে হলে বিষণ্ণতায় ভুগবে তারা। তাদের মা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে, মিথ্যে বলা হয়েছে। এভাবে আমার মেয়েদের সঙ্গে সুন্দর সম্পর্ক নষ্ট করা হয়েছে। তারা মার সঙ্গে থাকতে চায় না, অথচ একদিন তারা ভুল বুঝতে পারবে। দুই বোনের অপেক্ষায় জাপানে থাকা এরিকোর আরেক মেয়ে 7 বছরের সোনিয়াও এই দূরত্বে আশাহত। তার মতো তার মনও ভেঙে গেছে বলে মর্মাহত এই জাপানি মা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়িতে হাইড্রোলিক হর্ন এবং যানবাহনের কালো ধোঁয়া বন্ধে সিলেটে শুরু হয়েছে পরিবেশ অধিদপ্তরের অভিযান। চলতি মাসের 5 তারিখ থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলমান রয়েছে। এ ধরনের অভিযানে খুশি যাত্রী সহ সাধারণ মানুষ। জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালানো হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সরকারি নিষেধাজ্ঞা, আদালতের আদেশ আর নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রমের পরও কমেনি গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার। এর ফলে চরম দুর্ভোগে সড়কের পাশে অবস্থিত স্কুল, মসজিদ সহ আবাসিক এলাকার মানুষ। শব্দ দূষণের পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়ায় বাড়ছে বায়ু দূষণও। গাড়ি একটাকে ওভারটেক করতে হর্ন দেয়, বেশি হর্ন বাজায়, শব্দ দূষণের কারণে অনেক সমস্যা হয়। শব্দ ও বায়ু দূষণ রোধে এবার অভিযান শুরু করেছে সিলেটের পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে বাস থেকে মাত্রাতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়, করা হয় আর্থিক জরিমানাও। এমন অভিযানে খুশি সাধারণ মানুষও। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার পরে যখন পিছনে হাইড্রোলিক হর্নটা দেয় তখন বাচ্চারা এইভাবে আতঙ্কিত হয়ে ওঠে, তো অনেকটা কষ্ট হয়। আর খানে বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের খানের যে প্রবলেমটা হয়। এই ধরনের যে অভিযান চলছে, এই অভিযানের জন্য সাধুবাদ জানাই, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পরিবেশ অধিদপ্তর বলছে, মাত্রাতিরিক্ত শব্দ দূষণের ফলে নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। তাই জনস্বাস্থ্য বিবেচনায় অভিযান শুরু করেছে তারা। আর্থিক জরিমানার পাশাপাশি গাড়ি চালকদের সচেতন করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। শাস্তির ধরন তো 6 মাস কারাদণ্ড এবং 10 থেকে 20,000 টাকা জরিমানা অথবা অবৈদণ্ড আছে। যেহেতু প্রথম পর্যায়ে, এই জন্য আমরা সর্বনিম্ন জরিমানা করতেছি, পাশাপাশি লিফলেটও বিতরণ করতেছি, যাতে যারা গাড়ির মালিক এবং যারা গাড়ির শ্রমিক আছে, বিশেষ করে ড্রাইভার, তারপরে হেল্পার এবং যারা কন্ডাক্টর হিসেবে কাজ করে, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি মূলত আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য। বায়ু ও শব্দ দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি সিলেটবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, গত কয়েকদিন এ পর্যন্ত কতগুলো যানবাহনকে জরিমানা করা হয়েছে, আর এই অভিযান কতদিন চলবে বলে আপনি মনে করছেন, আমাদের জানাবেন। আসলে এই অভিযানটি পরিবেশ অধিদপ্তর যেটি শুরু করেছে গত সপ্তাহে, সেটি নিয়মিত চলবে, তবে প্রতিদিন চলবে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। কারণ পরিবেশ অধিদপ্তরের যে লোকবল রয়েছে, সেই লোকবল দিয়ে প্রতিদিন এই ধরনের অভিযান চালানো সম্ভব না। আপনারা সবাই অবগত রয়েছেন যে শুধুমাত্র বাস নয়, ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেলেও পর্যন্ত হাইড্রোলিক হর্নের যে ব্যবহার, সেটি কিন্তু চরম মাত্রায় বাড়তে শুরু করেছে, এবং যার ফলে প্রতিনিয়ত শব্দ দূষণের মাত্রা বেড়েই চলেছে। যার ভুক্তভোগী সাধারণ মানুষ, সেই বাসের যাত্রী এবং মহাসড়কের আশপাশে যে মানুষ বসবাস করে, যারা আসলে ব্যবসা পরিচালনা করে, তারা প্রত্যেকেই এই যে মাত্রাতিরিক্ত শব্দের ব্যবহার, এর ফলে প্রতিনিয়ত মানুষের মধ্যে নানা ধরনের রোগ দেখা দিচ্ছে বলে আমাদেরকে বিভিন্ন চিকিৎসকেরাও কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন গাড়িতে দীর্ঘদিন ধরে ইঞ্জিন পরিষ্কার না করা কিংবা বিভিন্ন ধরনের ইঞ্জিনের কারণে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ার ফলেও কিন্তু বায়ু দূষণের একটি প্রবণতা দেখা যাচ্ছে বা বায়ু দূষিত হচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর যে অভিযানটি শুরু করেছে, সেই অভিযানের প্রথম অবস্থায় আসলে গাড়ির
ড্রাইভার যারা রয়েছেন সেই গাড়ির ড্রাইভারদেরকে জরিমানা করা হচ্ছে, তাদেরকে সচেতন করা হচ্ছে। যদি তারা সচেতন না হয় তার পরবর্তীতে বাস মালিকদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার একটি হুঁশিয়ারি পরিবেশ অধিদপ্তর আমাদেরকে দিয়েছেন বা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রথম দিন যখন অভিযান পরিচালনা করা হয় তখন প্রত্যেকটি বাস থেকে যে হাইড্রোলিক হর্ন রয়েছে সেটি খুলে আনা হয় এবং তাদেরকে সচেতন করা হয়, তাদেরকে লিফলেট দেওয়া হয় এবং তাদেরকে একটি মিনিমাম আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এবং পরবর্তীতে তারা যদি সেগুলো না মানে তাহলে তাদের বিরুদ্ধে আরো গুরুতর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পরিবেশ অধিদপ্তর বলছে যে সেটি হচ্ছে তারা প্রতিদিন পরিচালিত না করতে পারলেও মাঝে মধ্যেই কিন্তু তারা এই ধরনের অভিযান পরিচালনা করবে এবং এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জন্য যেটি দাবি সেটি কিন্তু সিলেটবাসী জানিয়েছে। সিলেট থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে মাধব কর্মকার। পাবনা নির্বাচনী প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খান নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 9 জন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। সদর উপজেলার কোদালিচর বটতলা এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খানের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ খানের লোকজনের সংঘর্ষ বাধে। এ খবরে সেখানে উপস্থিত হন সুলতানের চাচাতো ভাই ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন হোসেন খান। সংঘর্ষের সময় ঘটে গোলাগুলির ঘটনাও। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে গুরুতর 2 জনকে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান ইয়াসিন। সারা জীবন এরকম মারতেছে, আমার বাইক মারিয়ে ফেলাইছে, আমার বড় বাসুক মারি ফেলাইছে, আরো একটা লোক মারি ফেলাইছে। বারবার দুটো করে সে খুনি করতেছে, সে জয় থাকতেছে, তারই প্রচার হয়ে যাচ্ছে। এলাকার অবস্থা বর্তমান এখন খারাপ, আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ভোট চাই। এজন্য পরস্পরকে দোষারোপ করেছেন 2 প্রার্থী। আমাদের এই মামলা মোকদ্দমা এর ভিতরে জড়ায় লাভ নাই, কারণ আমরা ইতিপূর্বে 47টা পরিবার মামলা করছি সাইদ আলতাফের এগেনস্টে। একটা পরিবারও আমরা সাইদ আলতাফকে আদালতের কাঠগড়ায় দাঁড় করতে পারি নাই। সুলতানের বাড়ি হচ্ছে ভাড়া সুইচ গেট, ওখান থেকে খড়বাগান 3 কিলো, আপনার ওখান থেকে কালুরপাড়া যেখানে এসে ইন্দারাপর তারা আমার আক্রমণ করছে। আমি তো ওইখানে রাস্তায় গেছিলাম আর ওরা এসে ওখানে আমাকে আক্রমণ করছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি। ভিডিও ফুটেজ দেখে আমরা চিহ্নিত করব কারা কারা অস্ত্র প্রদর্শন করেছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে ইয়াসিন আলম খানের মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ করে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার সংঘর্ষ নিয়ে আরো জানাতে এবারে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, এই যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর যে নিহতের ঘটনা আমরা জানতে পেরেছি যে ইয়াসিন আলম খান, তার এই নিহতের ঘটনা এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা এবং সেক্ষেত্রে কাউকে আটক করা হয়েছে কিনা, আর সার্বিক এই মুহূর্তে আসলে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আমরা কিন্তু গত গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের কাছে গত রাত পর্যন্ত আসলে কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আর এ বিষয়ে কিন্তু পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুল আলম আমাদেরকে জানিয়েছেন যে অভিযোগ পেলেই তারা মামলা দায়ের করবেন এবং এ বিষয়ে কিন্তু এই ঘটনার পরপরই কিন্তু পুলিশের সারাশীন অভিযান শুরু হয়। অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে তারা পুলিশ কিন্তু 2 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি পিস্তল কিন্তু উদ্ধার করেছে, এমনটি কিন্তু আমাদের পাবনার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই একজন চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় কিন্তু এলাকায় গতকালকে থেকে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু লাশ নিয়ে কিন্তু এলাকাবাসী এবং তার সমর্থকরা কিন্তু মিছিল নিয়ে বিক্ষোভ করেছে। পাবনা শহরে কিন্তু তারা এসে প্রায় আধা ঘন্টা তারা পথ অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা কিন্তু অবরোধ তুলে নেয়। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় এই নিহত এবং আহত হওয়ার ঘটনায় পাবনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে বলে রাখি যে গতকালকে এই সংঘর্ষের পরপরই কিন্তু অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে পাবনার এই ভাড়ারা ইউনিয়ন পরিষদ এলাকায় এবং আর যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশ সোচ্চার রয়েছে। আপনাকে বলে রাখি যে
বলে রাখি যে এই এখন পর্যন্ত কিন্তু নিহত সুলতানের নিহত জি খায়রুল, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। পাবনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। নানা আয়োজনে আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও উদযাপন করা হচ্ছে দিবসটি। এই উপলক্ষে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকাল 8টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত হবে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট। এছাড়া দিনব্যাপী রয়েছে আরও নানা আয়োজন। মৌলভীবাজারের হাকালুকি হাওরের মালামবিলে আবারও গাছ কাটার অভিযোগ উঠেছে। 5 একর জমি দখল করে 5 শতাধিক গাছ কেটে বোরো ধান আবাদ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় 9 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বন বিভাগ। মৌলভীবাজারের হাকালুকি হাওরের মালামবিলের 70 একর জমিতে 2003 সালে বিভিন্ন প্রজাতির জলজ বৃক্ষ রোপণ করে পরিবেশ অধিদপ্তর। গত বছর জুন মাসে বাঁধ এবং রাস্তা নির্মাণের জন্য 20,000 গাছ কাটে ইজারাদাররা। গত নভেম্বরে একই বনের দক্ষিণ পাশের 5 একর ভূমি দখল করে ধানি জমি তৈরি করেন কয়েকজন প্রভাবশালী। এছাড়া ছোট বড় কয়েক হাজার গাছ কাটারও অভিযোগ উঠেছে। পুরাটা বিল আবার এই ধরনের উঁচা গাছ আছে, এরা গাছ কাটটা এরা ক্ষেত বানাই লিছে। তারা রাত্রে কাটিছে স্যার, যেমন সন্ধ্যা পরে আমি যাওয়া পরে এইগুলা তারা কাম করে। এই ঘটনায় 4 থেকে 5 লাখ টাকার গাছ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ বন বিভাগের। বড় গাছ হবে 10 ফুটের গাছ হবে মিনিমাম 5 থেকে 600, আর তো ছোট 1 থেকে 2 ফুটের অনেক হাজার হাজার গাছ। তারপরে আমি এগুলো আমার দেখা আমি নিজে থানায় গিয়ে এটা অভিযোগ দায়ের করছি। হাওরে অবাধে গাছ কাটার ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলছেন পরিবেশবাদীরা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। হিজল করজ গাছ কাটার ফলে পরিযায়ী পাখিরা আসবে না, মাছের অভয়ারণ্য নষ্ট হয়ে যাবে এবং একসময় হাওর বলতে যেটি ছিল, হাওরে যে সৌন্দর্য ছিল এটা এভাবে হারিয়ে যাবে। সেটি একজন পরিবেশবাদী হিসাবে আমি মনে করি সেটা খুবই দুঃখজনক। বোঝার একটু কঠিন হয়ে গেছে, যেহেতু ধান চাষ করা হয়ে গেছে। তারপর আমরা দেখলাম, দেখে আমি ছবি টবি নিলাম, ছবি টবি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় 28,000 হেক্টর এলাকা জুড়ে হাকালুকি হাওর। 1999 সালে এই হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বছর বিশ্বজুড়ে প্রায় 4,500 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত বছরের পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM এ তথ্য জানিয়েছে। বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের মর্মান্তিক মৃত্যু ঠেকাতে সদস্য দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে প্রতি বছর ভূমধ্য সাগর পার হওয়ার চেষ্টা চালায় বহু মানুষ। এবছর প্রায় 3.5 লাখ শরণার্থী ভূমধ্য সাগর পার হয়েছে। তবে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার ঝুঁকি কম নয়। নৌকাডুবিতে প্রাণহানির খবর আসে মাঝে মধ্যেই। ইউরোপ ছাড়াও আরও কিছু দেশে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ পথ ব্যবহারের প্রবণতা রয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM। এতে দেখা যায় এই সংখ্যা আগের বছরের চেয়েও বেশি। বিশ্বব্যাপী এবছর 4,470 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, আর গত বছর এ সংখ্যা ছিল 4,236 জন। IOM এর হিসাবে 2014 সাল থেকে অভিবাসন মৃত্যুর সংখ্যা রেকর্ড শুরু হয়েছে। সে সময় থেকে এ পর্যন্ত 45,400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় 54 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে দেশটির দক্ষিণের সিয়াপাস প্রদেশে, যা শরণার্থীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য ব্যবহার করে থাকে।
মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দিতে গিয়ে এই বছর 651 জনের মৃত্যু হয়েছে। এটিও বেশ উদ্বেগের বিষয়, কারণ বছর শেষ হলেই এখানে মৃত্যু সংখ্যা রেকর্ড করা হয়। আর সবশেষ মেক্সিকোর ট্রাক দুর্ঘটনাটি 2014 সালের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা। এরপরও শরণার্থী নিয়ন্ত্রণে দেশগুলো একমত না হলে তা হবে খুবই দুঃখজনক। প্রতিদিনই সীমান্ত পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের। বছর শেষ হতে এখনো বাকি কয়েকদিন, তাই এর মধ্যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। শুক্রবার মধ্যরাতে দেশটির 6 রাজ্যে আঘাত এনেছে অন্তত 30টি টর্নেডো। শুধু কেন্টাকিতেই 70 জনের বেশি প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে রাজ্যের গভর্নর। মৃতের সংখ্যা 100 ছাড়াতে পারে বলে জানান তিনি। ইলিনয়ে প্রাণ গেছে 6 অ্যামাজন কর্মীর। শুক্রবার রাতে আরকানসাস, টেনেসি, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি রাজ্যে টর্নেডো সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে তা আন্দাজ করতে পারেনি বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 14,000-এর বেশি মানুষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করে কেন্টাকি সরকার। মোতায়েন করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যদের। বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের গভর্নর। স্মরণকালের ভয়াবহ টর্নেডো সাক্ষী হয়েছে কেন্টাকি। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছি আমরা। গ্রেস কাউন্টি, বিশেষ করে মেফিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আশ্বাস দিচ্ছি আমরা এই ক্ষতি কাটিয়ে উঠব। এদিকে আরকানসাসের একটি নার্সিংহোমে টর্নেডো আঘাত হানার পর হতাহতের তথ্য মিলেছে। নার্সিংহোমে চিকিৎসাধীন সকলকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। ইলিনয়ে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে জরুরি উদ্ধারকারী দল। টর্নেডোর প্রভাবে টেনেসি রাজ্যে বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত এলাকায় আটকা পড়েছে অনেক মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টে তালেবান বাহিনী কাবুল দখলের পর আত্মগোপনে যেতে শুরু করেন আফগান নারী সংসদ সদস্যরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, দেশটির 69 নারী সংসদ সদস্যের মধ্যে 60 জনই বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তবে তাদের অনেকেই দেশটিতে নারী অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে চান। আগস্টের মাঝামাঝিতে কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে ফের ক্ষমতায় আসে তালেবান। এরপর প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে আফগানিস্তানের সাধারণ মানুষ। আত্মগোপনে যেতে শুরু করেন দেশটির নারী সংসদ সদস্যরা। বিবিসির মতে দেশটির 69 জন নারী সংসদ সদস্যের মধ্যে 60 জনই বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। তুরস্কে পালিয়ে আসা তেমনই এক নারী সংসদ সদস্য মাসিদ ছদ্মনামে কাবুল ছাড়েন। তালেবানের কাবুল দখলের পরপরই আত্মগোপনে চলে গিয়েছিলেন মাসিদ। 2 সপ্তাহ আগে একটি বোরকা পরে বাইরে বের হন তিনি। সন্তানদের নিয়ে একটি বাসে করে ইরান সীমান্তের দিকে রওনা হন মাসিদ। টানা 10 দিন ভ্রমণের পর নিজেকে তুরস্কে আবিষ্কার করেন তিনি। তালেবান চেকপয়েন্টে যদি তিনি শনাক্ত হতেন তাহলে সেখানেই তাকে আটকে ফেলা হতো। মাসিদ জানান, তালেবান বাহিনী কখনো নারীদের আবৃত মুখ খুলতে বাধ্য করে না। তাছাড়া একজন সংসদ সদস্য বোরকা পরতে পারে, তালেবান কর্মকর্তারা তাও কল্পনা করেনি। তুরস্কে বেশি দিন থাকতে চান না মাসিদ, কারণ তার ধারণা তুর্কি কর্তৃপক্ষ তাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে দেবে না। আফগানিস্তানে নারীরা যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তা বিশ্বকে জানাতে এবং পরিবর্তনের জন্য প্রচারণা চালিয়ে যেতে চান মাসিদ। মাসিদের পাশাপাশি অন্যান্য দেশে আশ্রয় নেয়া আফগান নারী সংসদ সদস্যরাও আফগানিস্তানে নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চান। চলতি বছর বিবিসির 100 অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকার প্রায় অর্ধেক জায়গা দখল করেছে আফগান নারীরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনই কড়াকড়ি আরোপ না করলে জানুয়ারিতে ওমিক্রনের বড় ধাক্কার মুখে পড়বে যুক্তরাজ্য, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, করোনা নতুন ধরনের কারণে এপ্রিল নাগাদ দেশটিতে 25 থেকে 75 হাজার পর্যন্ত মানুষের
মৃত্যু হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা শনিবার এই সতর্ক বার্তা দেন। তবে এই গবেষণার ফলাফল নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা কার্যক্রম বাড়ালে ওমিক্রন রোধ করা সহজ হবে, এই ধারণা থেকে গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণা ওমিক্রনের ভয়াবহতা সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তা সরকারের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার যুক্তরাজ্যে ৫৪,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের ৬ শতাধিকই ওমিক্রনে আক্রান্ত। বিশ্বে করোনায় একদিনে ৫,৩৯৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৪,৮৮,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,১৭,০০০। এ পর্যন্ত শনাক্ত ২৬,৯৯,০০,০০০-এর বেশি মানুষ। ২৪ ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ ১,১৭১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। একদিনে সর্বোচ্চ ৫৪,০০০-এর বেশি রোগী শনাক্ত যুক্তরাজ্যে। ইউরোপে এক সপ্তাহে সংক্রমণ কমেছে ২ ভাগ ও মৃত্যু কমেছে ০.৮ ভাগ। তবে অস্ট্রিয়া ও স্পেনে আবারও শুরু হয়েছে করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ। এদিকে ভারতে ২০২০ সালের পর মুম্বাইতে দ্বিতীয়বারের মতো ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ জন অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিজয় মিছিল করে বিক্ষোভস্থল ছেড়ে ঘরে ফিরেছেন ভারতের কৃষকেরা। শনিবার সিংঘু, টিকরি ও গাজিয়াবাদ সীমানা থেকে ঘরে ফিরতে শুরু করেন তারা। বিজয় উৎসবেও তাদের স্লোগান দিতে দেখা যায়। পরে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হন ট্রাক্টরে চেপে। এ সময় পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের দেয়া লিখিত প্রস্তাবে সম্মতির পর বিক্ষোভ সমাপ্তির ঘোষণা দেয় কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। এ বিজয় মিছিল শুক্রবার করার কথা ছিল, তবে হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে তা শনিবার করা হলো। ক্রিকেটে সুদিন ফেরাতে ৩ মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধারণা, টাইগারদের ক্রান্তিকাল থাকতে পারে ১ বছর। এদিকে মাশরাফি চাইলে বোর্ডের যে কোনো দায়িত্ব দিতে প্রস্তুত বোর্ড সভাপতি। সাকিব তামিমদের বিকল্প তৈরি হলেই ফিরবে সুসময়, বিশ্বাস তার। একটা করে দিন যাচ্ছে, জাতীয় দল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। টালমাটাল অবস্থা থেকে উত্তরণে সক্রিয় ভূমিকা পালন করছেন খোদ বিসিবি সভাপতি। কথা বলছেন মাশরাফি তামিমদের সাথে, নিয়মিত যোগাযোগ রাখছেন কোচিং স্টাফ, নির্বাচকদের সাথেও। দলের বাজে অবস্থার জন্য সবচেয়ে বেশি দায় দেয়া হচ্ছে নির্বাচক প্যানেল ও ডমিঙ্গোর কোচিং স্টাফদের। সুদিন ফেরাতে যারা চেয়েছেন ৩ মাসের সময়, আলোচনা সমালোচনার মাঝেও তাদেরকে কিছুটা সময় দিতে চান বিসিবি সভাপতি। লং টার্ম প্ল্যানের জন্য যে এক্সপেরিমেন্ট গুলা করছে তারা করছে। 3 মাস সময় চেয়েছে, এটা না দেই কিভাবে? কেউ যদি 3 মাস সময় চায়, আমি কি না করতে পারি? না, দেব না। সো সময় চেয়েছে, নিয়েছে এবং দে হ্যাভ পারফর্মড। টি-20 অথবা টেস্ট, কোথাও যেন আশার আলো নেই। সিনিয়রদের অনুপস্থিতি বাজে পারফরমেন্সের অন্যতম কারণ। রাতারাতি যার সমাধান নেই। তবে বিসিবি সভাপতি বিশ্বাস করেন দ্রুতই কক্ষপথে ফিরবে দল। মিলবে সাকিব, তামিম, মাহমুদুল্লাহদের বিকল্প। 3টা কি প্লেয়ার যে নাই, এটার একটা ইম্প্যাক্ট আসবে না? তাহলে এখানে তো আমার নতুন 3 জনকে দিতে হবে। দিতে গিয়ে অনেক সময় হয়তো তারা চেঞ্জ করে, কেন করে আমি জানি না। তবে আমার ধারণা ওরা ভালো চিন্তাতেই করে, হয়তো রেজাল্ট পায় না, ভালো চিন্তাতেই করে। তো এইটা একটা ফেজ যাবে, আমার ধারণা এটা কয়েকদিন। সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে কোচিং স্টাফ ও নির্বাচকেরা। শুধু সমালোচনা নয়, ক্রিকেটের স্বার্থে ধৈর্য ধরে সমর্থনের আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তলানির দল নরউইচের ঘরের মাঠে অবশ্য কষ্ট করে জিততে হয়েছে তাদের। ম্যাচের শুরুতে ধারালো আক্রমণ করতে পারেনি ম্যান ইউনাইটেড। বিরতির আগে অবশ্য ভালো কিছু সুযোগ তৈরি করে তারা, যদিও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে ধারহীন নরউইচ দ্বিতীয়ার্ধে জোরালো আক্রমণ করে, কিন্তু দুর্দান্ত সেভে একাধিকবার ম্যান ইউনাইটেডকে বাঁচান ডি হিয়া। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে সফল পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলদের এগিয়ে দেন রোনালদো। নতুন ম্যানেজার রাল্ফ রাংনিকের অধীনে লিগে 2 ম্যাচে জয় পেল ইউনাইটেড। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের 5 নম্বরে। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে আজ বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ শেখ জামাল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। এর আগে বিকেল 5:15টায় শেখ রাসেলের প্রতিপক্ষ পুলিশ এফসি। গ্রুপ পর্বের দাপুট
দাপট কোয়ার্টার ফাইনালেও ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস। ফ্রন্ট লাইনে দুর্দান্ত নিউ রিক্রুট স্তোয়ান ভ্রানিয়াস, আরেক ফরওয়ার্ড রবসন রবিনিও আছে দুর্দান্ত ছন্দে। বিপরীতে ধুঁকতে থাকা শেখ জামাল আছে চমকের খোঁজে। বর্তমান চ্যাম্পিয়নকে রুখে দিতে দারুণ কিছু করতে হবে ধানমন্ডির ক্লাবটিকে। আরেক ম্যাচে শেখ রাসেলের পরীক্ষা পুলিশ এফসি। উঠতে থাকা শেখ রাসেলকে রুখে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ পুলিশ এফসির। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে হতাশা শুরু বাংলাদেশের। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তহুরা মারিয়ারা। আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত সাফল্য পায়নি গোলাম রব্বানী ছোটনের দল। সোমবার ভুটান ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য স্বাগতিকদের। কমলাপুরে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত বাংলাদেশ, তবে একের পর এক আক্রমণের পস্তা বসিয়েও নেপালের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তহুরা মারিয়া মান্ডারা। ফরওয়ার্ডদের ব্যর্থতা যেমন আছে, তেমনি ছিল ভাগ্যের পরম আপোষ। ম্যাচের শুরুতেই আকিস শট ফিরে আসে পোস্টে লেগে। শামসুন নাহারের বাইসাইকেল কিক রুখে দেন নেপাল গোলরক্ষক অঞ্জনা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও একই চিত্র, গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলার পুরনো রোগ। তহুরার পর ব্যর্থ মারিয়া মান্ডাও। ম্যাচের 87 মিনিটে মনিকার বা পায়ের শট ফিস্ট করে দলকে সুরক্ষিত রাখেন অঞ্জনা রানা। ম্যাচ শেষে তাই বাহবা পেতেই পারেন নেপালি অধিনায়ক। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। সোমবার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।